শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। প্রায় বছরখানেক পরে আজ দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিন বেনজাবিন। সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায়, দেশীয় মানচিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে কর্মদক্ষতা এবং সুখ্যাতি বিস্তারের প্রয়াসে গত বছরের মাঝামাঝি সময়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মাহিন, এবং সে কাজে বেশ সফলও হয়েছেন তিনি। কুড়িয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা, মডেল হয়ে হেঁটেছেন পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাক প্রদর্শনীতে। আর তাই তো সব জল্পনা কল্পনার ইতি টেনে মডেলিং পেশাকে সামনে রেখেই বেশ কয়েকটি খ্যাতিমান কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছেন মাহিন। নিঃশ্বাস নেওয়ার ফুরসতটুকুও নেই। ট্যাপ রেকর্ডারের মতোই গড়গড় আওয়াজে সংবাদ পেশ করে 1 সেকেন্ডের মতো থামলেন বক্তা। এয়ারপোর্টে লাইভ টেলিকাস্ট হচ্ছে। লোকটা কথার জোয়ারে লাগাম টানতে না টানতেই ভিআইপি এক্সিট ধরে বেরিয়ে এলো দুজন কালো পোশাকের সুঠামদেহী বলবান পুরুষ। দেহরক্ষী হবে হয়তো। এর পরপরই ইউটার্ন ধরে বেরিয়ে আসে অ্যাডিডাস ব্র্যান্ডের গ্রে ট্রাক স্যুট আর নাইকি খচিত স্নিকার্স পরিহিত একটা সিমসাম গড়নের লম্বাটে পুরুষ। বয়স কতই বা হবে, 27-28 কিংবা তার চেয়ে একটু বেশি। তবে আপাতত ম্যানলি হাঁটার সৌন্দর্য আর গতিবিধিই তার পরিচয়ের বাহক। যদিও লোকটার পুরুষালী মুখাবয়ব সমগ্রটা ঢাকা পড়েছে কালো মাস্কের অন্তরায়, তাও যে কেউই এক দেখায় নিঃসন্দেহে বলে দিতে পারবে এটাই মাহিন বেনজাবিন। মাহিন বেরোতেই অপেক্ষার অবসান ঘটল সকলের। এয়ারপোর্টের অভিমুখে জোর কদমে ছুটে আসতে লাগলো গণজোয়ার। তাদের বেশিরভাগই তরুণ তরুণী। অগত্যা অনুগামী ভক্তকুলের সান্নিধ্যে দাঁড়াতে হলো মাহিনকে। ছবি তুলল কয়েকজন। এরপরই শুরু হলো সাংবাদিকের একের পর এক প্রশ্নের বহর। পেশাগত অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের হালচাল সবকিছুই ছিল প্রশ্নের অন্তর্গত। মাহিন যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করল, তবে পরিস্থিতি অনুকূলে নয়। হু হু করে ভিড় বাড়ছিল এয়ারপোর্টে। ইতিমধ্যে হইহট্টগোলের মুখরিত চারিপাশ। সিকিউরিটি পুলিশগুলো হিমশিম খাচ্ছে রীতিমতো। এই পর্যায়ে ভিড় ঠেলে দ্রুত এগিয়ে আসে মাহিনের পিত্র তুর্য। দেহরক্ষীদের চোখের ইশারা দিয়ে ছটপট পরিষ্কার করে ফেলে রাস্তা। অতঃপর সামনে এগিয়ে নিয়ে যায় মাহিনকে। পেছনে ফেলে আসা সাংবাদিকের প্রশ্নের জোয়ার থামেনি এখনও। কিছু শোনা যাচ্ছে, কিছু যাচ্ছে না। এত প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি নেই। সহসা গাড়ির দিকেই এগোচ্ছিল মাহিন। তন্মধ্যে কেউ একজন উচ্চস্বরে জিজ্ঞেস করে উঠল, বিয়ের পিঁড়িতে কবে বসছে মাহিন? আর যদি বসেও থাকে তাহলে সেই ভাগ্যবতী কে? অকস্মাৎ প্রশ্নটা চট করে স্থির মনোযোগ কেড়ে নিল মাহিনের। ফলস্বরূপ পেছনে ঘুরল সে। মুখের আদলে স্ফীত হাসি ধরে রেখে জানালো, আছে একজন। যদি তার অভিমান ভাঙাতে সক্ষম হই তবে শীঘ্রই সুসংবাদ পাবেন। এখানেই পজ হলো ভিডিও। মাহিনের হাস্যোজ্জ্বল মুখখানা এখনও প্রতীয়মান পুরো আইপ্যাড জুড়ে। ট্রেডমিলের গতি স্থির করে হাতের সাহায্যে কানের ইয়ারপডসগুলো টেনে টেনে খুলল ইরিশ। অতঃপর কাচের জানালা ভেদ করে সেগুলো ছুঁড়ে মারল জঙ্গলের অদূরে। তুষারের থমথমে অভিব্যক্তির পরিবর্তন হলো না তাতে। সে আইপ্যাডটাকে গুছিয়ে নিল সযত্নে। মাহিনের কিঞ্চিৎ প্রশংসা করে বলল, মানতেই হবে, হি ইজ ভেরি কনফিডেন্ট। মুখাবয়ব রক্তিম হলো ইরিশের। দাঁতের সাথে দাঁত পিষে গম্ভীর স্বরে বলে উঠল, ননসেন্স, সরাও এটা কি? হ্যাঁ সূচক মাথা নাড়ালো তুষার। আইপ্যাড সমেত ছড়ে গেল কয়েক পা। জিম রুমের এক পাশে ছড়িয়ে রয়েছে আধুনিক ধাঁচের নান্দনিক কারুকার্য শোভিত কয়েকটি কালো রঙা ডিভান। সামনে সেন্টার টেবিল অনুপস্থিত, কালোর উপর স্বর্ণালী প্রলেপ। দেখতে চমৎকার লাগছে বেশ। তার পাশেই একটা মিনি ফ্রিজ। টুকটাক সোডা আর কোমল পানীয় রয়েছে হয়তো। তুষার এগিয়ে গেল সেদিকে। ফ্রিজ খুলে হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে গিয়ে বসলো ডিভানে। বিস্তৃত ডিভানে গা ছড়িয়ে বসতে বসতে এরিসের উদ্দেশ্যে ভাবুক স্বরে প্রশ্ন ছুড়ল সে, আজকাল আপনি খুব ডিস্টার্ব এরিস। অকারণেই রেগে যাচ্ছেন। হুটহাট গার্ডদেরকে শ্যুট করে দিচ্ছেন। ইভেন ব্লাড ডায়মন্ড মিশন কমপ্লিট হওয়ার পার্টিটা পর্যন্ত সামান্য কিছু তুচ্ছ কারণে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিলেন। আমাদের কতগুলো ম্যান পাওয়ার নষ্ট হলো। ইজন্ট দিস এ কজ ফর কনসার্ন? নির্বিকারে সামনের পাঞ্চিক ব্যাগটার কাছে এগিয়ে গেল এরিস। বক্সিং গ্লাভসগুলো হাতে চড়াতে চড়াতে জবাব দিল, কি বলতে চাইছ, স্পষ্ট করো। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কয়েক মুহূর্ত নিষ্প্রভ চেয়ে রইল উদ্ভ্রান্ত এরিসের পানে, যে এই মুহূর্তে পৈশাচিক দানবের মতোই ফোঁসফাঁস করছে ক্রোধে।
শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তীব্র কষাঘাতের তোড়ে বালু ভর্তি পাঞ্চিং ব্যাগটাকে দিশেহারা করে ফেলছে অহর্নিশ। নেতিয়ে যাওয়া ব্যাগটার আয়ুষ্কাল ফুরিয়ে এসেছে যেন, তাও দমছে না মাফিয়া বস। পরিধেয় ব্ল্যাক সেন্টো গেঞ্জি আর ব্যাগি কার্গোটা অচিরেই চোখ ধাঁধাচ্ছে গৌরবর্ণের পুরুষালী শরীর জুড়ে। মানানসই ঘর্মাক্ত পেশিগুলো ক্রোধের তাড়নায় ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এটা কোনোরূপ শরীর চর্চার স্বাভাবিক কার্যক্রম নয়, সেটা বেশ ভালোই উপলব্ধি করতে পারছে তুষার। ফলস্বরূপ নীরবতা ভেঙে প্রত্যুত্তর করল সহসা, আই থিঙ্ক ইউ নিড সাম পিচ, এরিস। তৎক্ষণাৎ থমকালো এরিস। হাতের গতি পুরোপুরি স্তব্ধ হয়ে গেল ওর। মাফিয়া বসের ক্ষিপ্রতা থেকে কিয়ৎক্ষণ ফুরসত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দেদুল্যমান পাঞ্চিং ব্যাগটা। চোখের মাঝে কৌতূহলের ইন্ধন ধরে রেখে ঘাড় ঘোরালো সে। মুহূর্তেই আদান প্রদান হলো ক্ষীণ অভিব্যক্তির। আর ইউ শিওর? কণ্ঠের মাঝে কিছুটা অসঙ্গতি আর গম্ভীর্যতা সুস্পষ্ট। তীক্ষ্ণ চোয়ালের প্রতিটি শিরা উপশিরায় অস্থিরতার দাবানল, অথচ বিদ্রুপাক্ত স্বরে প্রশ্নটা ছুড়ল ইরিশ। প্রত্যুত্তরে নেত্রপলে সায় জানালো তুষার। কণ্ঠে দৃঢ়তা ধরে রেখে বলল, আম শিওর। কথা বাড়ল না ইরিশ। এদিক ওদিক ঘাড় ফুটিয়ে ফের বক্সিংয়ে মনোযোগ স্থির করল সে। তীব্র কষাঘাতে অবিরত থেকে উদ্ভ্রান্ত আওয়াজে জানালো, দেন ব্রিং মি সাম পিচ, তুষার। থিঙ্ক ইউ নো ভেরি ওয়েল হোয়ার মাই পিচ ইজ। আজ পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনে রঙিন হলো শহর। কোথাও কোনো মলিনতা লেশমাত্র নেই। নেই একঘেয়ে সেই শীতল নির্জীবতা। সমগ্র শহর জুড়ে বইছে বাসন্তে খিমেল হাওয়া। উৎসবমুখর চারিপাশ। বছরের অন্যতম এই রঙিন দিনটিকে স্বাগত জানাতে পিছিয়ে নেই রয়্যাল টিউলিপ। পর্যটন এরিয়া ইনানি আজ লোকে লোকারণ্য। একান্ত ব্যক্তি মালিকানাধীন বীজটিও জনসমাগমে পরিপূর্ণ। বিচের চারিদিকে অমোঘ পুষ্পরাজির স্নিগ্ধ বিচরণ। তাজা গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সুবাসে মাতোয়ারা দিকবিদিক। উৎসব ও আধুনিকতার মিশেলে সকলের পোশাকে প্রস্ফুটিত হয়েছে অভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যতা। বাসন্তী শরীর আর পাঞ্জাবি পরিধেয় কপত কপতিরা যেন সদ্যফুটা ভৃঙ্গরাজ। ফাল্গুনী আবহে গা ভাসিয়ে সুশ্রী অঙ্গে সফেদ আর বসন্তীর মিশেলে জামদানি শাড়ি চড়িয়েছে নিঝুমো। খোপায় তুলেছে তাজা ফুলের গাজরা। ঘন পাপড়িযুক্ত অক্ষিদ্বয়ে টেনেছে কাজলের ভারী প্রলেপ। ফিনফিনে অষ্টপুট জুড়ে লেপটে আছে মানানসই লাল লিপস্টিক। তবে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। না পারছে ঠিকভাবে কুচি সামলাতে, আর না তো আঁচল। কোনো মতে শাড়িটাকে দু হাতে আঁকড়ে ধরে পা বাড়িয়েছে বুটিক হাউসের দিকে। ঈশানী বোধহয় ওখানেই আছে। বসন্ত বরণ উপলক্ষে রয়্যাল টিউলিপে আজ এলাহি আয়োজন। পর্যটকদের মনোরঞ্জনে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের। আধুনিক ক্লাসিক্যাল অনেক শিল্পীরাই মঞ্চ মাতাবেন আজ। পরিষ্কার গধূলির ললাটে ঝুরঝুরে আলোর ছটা। সন্ধ্যা হলেই উৎসবে মেতে উঠবে সকলে। নিঝুমার দেরি করল না। সাজগোজে সাবধানতার হাত বুলিয়ে এগিয়ে গেল বুটিক হাউসের পানে। সেখানে গিয়ে বাইরে থেকেই ডাকল ঈশানীকে, ইস্যু আছিস? নিঝুমের আওয়াজ পেয়ে ব্যগ্র কদমে ছুটে এলো ঈশানী। জানালো, হ্যাঁ রে, আর ঘণ্টাখানিক, এরপরই মার্কেট বন্ধ হয়ে যাবে। ততক্ষণে একটু বিচটা ঘুরে আয়। আমি সবকিছু গুছিয়ে বেরোলে দুজন মিলে কনসার্টে যাওয়া যাবে। ঈশানীকে দেখে হতবিহুল নিঝুম। মেয়েটার দিকে আশ্চর্য নজর বুলিয়ে নমনীয় ওষ্ঠাধর আপনা আপনি ফাঁক হয়ে গেল ওর। দু হাতে ঈশানীর বাহু আঁকড়ে ধরে অবাক স্বরে বলে উঠল, দাঁড়া দাঁড়া, তোকে দেখে নেই আগে। ম্লান হাসল ঈশানী। কৌতুক স্বরে শুধালো, বেশি সুন্দর লাগছে বুঝি? অজান্তেই মুখের ওপর হাত চলে গেল নিঝুমের। হতচকিত নয়ন জোড়া ঈশানের উপর নিপতিত হলো ফের। বাসন্তী রঙে গা ভাসায়নি ঈশানী আজ। পরেছে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। ধনুকের মতো বাঁকানো শরীরে মসৃণ শাড়ির আবরণ যেন দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে সুগঠিত নারী দেহের তির্যক অবয়ব। কানের পাশ ঘেঁষে খোলা চুলে আটকে আছে রক্তিম লাল গোলাপ। পেলব মুখশ্রী জুড়ে গোলাপি ব্লাশের মিহি আস্তর। অধর ডগায় চিকচিক করছে রঙিন স্নিগ্ধ গ্লস। নীল জলরাশির ন্যায় অকৃত্রিম চোখ দুটো আজ লাবণ্যতায় সিক্ত। চোখে পলক ছাড়ার সঙ্গে সঙ্গে যেন অনিমেষ দ্যুতি ছড়াচ্ছে সেগুলো। শেষ কবে এভাবে সেজেছিলি বলতো? নিঝুমের কথায় ফিক করে হাসল ঈশানী। জানালো, মনে নেই,
তবে তোর সঙ্গে দেখা হওয়ার খুশিতে ইদানিং মনটা আমার বেশ ফুরফুরে, নয়তো আমি আর কনসার্ট অসম্ভব। শেষ কথাতে অবিশ্বাসের পারদ, বিতৃষ্ণায় চোখ বড় বড় করে ফেলল ঈশানী। মৃদু হাসির ঝঙ্কার ভেসে এলো অপর প্রান্ত থেকে। নিঝুম আশ্বস্ত করল ওকে, বলল, চিল ইস্যু, আমি আছি তো। তাছাড়া এমন প্রোগ্রাম আমাদের ভার্সিটিতে অহরহ হয়ে থাকে, আমার অভ্যেস আছে। নিঝুমের কথার পাচ্ছে ঈশানী কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠের অযাচিত প্রশংসার বাক্য। হায় হায়, আমি তো দৃষ্টি ফেরাতে পারছি না, ফাগুনে বুঝি বউ ফুল ফুটে? আতর্কিত চোখ ঘোরালো নিঝুম ঈশানী। আশ্চর্যের চরম শিউরে পৌঁছে চকিতে দৃষ্টিপাত করল অপর প্রান্তে। দেখল বুকের ওপর দুহাত ভাঁজ করে দেয়ালে ঠেস দিয়ে নির্নিমেষ চোখে এদিকে চেয়ে আছে পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক। তোমাকে আজ সত্যি সত্যি পরীর মতো লাগছে ঈশানী, শাড়ি পরিহিতা বাঙালি পরী। চমৎকার উপাধি দিয়েছি না বলো? ঠোঁট প্রসারণ করে নিঃশব্দে হাসতে লাগলো ছেলেটি। কিঞ্চিত নাক ফুলিয়ে বিরস মুখে প্রত্যুত্তর করল ঈশানী, হিয়ালি করো না তো রিদান, যাও নিজের দোকানে যাও। মোটেই হিয়ালি করছি না। ওই চন্দনরঙা ফাঁকা কপালটা দেখছো? ওখানে একটা কালো টিপ খুব মানাতো, তাহলে বাঙালি পরী শব্দটা পরিপূর্ণ। আঙুল উঁচিয়ে ঈশানীর কপালটাকে ইশারা করল রিদান। ওদিকে রিদানের ফ্ল্যাটিং দক্ষতা দেখে অভিভূত হয়ে ঠোঁট উল্টালো নিঝুম। অনর্থক কথায় গা ভাসালো না ঈশানী, রিদানকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে চট করে বলল, আরে তোমার কাস্টমার দাঁড়িয়ে আছে দেখি। ধরফরিয়ে উঠল রিদান। তাড়াহুড়ো ঘাড় ঘুরিয়ে দোকানের চোখ বোলালো এক পল, শুধালো, সত্যি বলছ? হ্যাঁ সূচক মাথা নাড়ায় ঈশানী। উচ্চাটন সরে বলে, হ্যাঁ। মাত্রই ভেতরে ঢুকলো দুজন। ঈশানের কথায় একদণ্ড দাঁড়িয়ে অতিবাহিত করার ফুরসত পেল না রিদান। ব্যতিগ্রস্ত হয়ে তখনই ঢুকে গেল দোকানে। কে এটা? দেখতে তো বেশ ভালোই। রিদান চলে যেতেই সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল নিঝুম। ভাবলেশীন হয়ে সামনের এন্টিকের শপটার পানে একপল দৃষ্টি বোলালো ঈশানী। অতঃপর জানালো, রিদান, পাশে যে বড় এন্টিকের জিনিসপত্রের শপটা দেখছিস, ওটা ওর। এমনিতে ভদ্র, বেশ সাহায্য পরায়ণও বটে, তবে কথা একটু বেশি বলে, যেটা আমার একদমই পছন্দ নয়। এটুকু নিঝুমের বলায়। তবে যাই বলিস, ছেলের ফ্ল্যাটিং স্কিল কিন্তু মারাত্মক। নিঝুমের কথায় ঠোঁট উল্টালো ঈশানী। হাতের জিনিসগুলো সময় দোকানের দিকে ফিরে যেতে যেতে আশাতীত স্বরে বলল, কি জানি। সন্ধ্যার আকাশে তারার দেখা নেই, ঈষৎ মেঘে ঢাকা পড়েছে চিকন লম্বাটে চাঁদ। অবশ্য আজ চাঁদের আলো নিয়ে মাথা ব্যথা নেই কারোর। ধরণী জুড়ে রাতের পর্দা টেনে দিতেই জ্বলে উঠেছে রং বেরঙের স্টেজ লাইট। ফেরি আর স্মোকি লাইটের মৃদু আলোতে চমৎকার দ্যুতি ছড়াচ্ছে পুরো রয়্যাল টিউলিপ। কনসার্ট শুরু হয়েছে বহুক্ষণ। একপাশে তানপুরার তরঙ্গোচ্ছ্বাসে রবি ঠাকুরের অপ্রার্থিব গানের সুর, আর অন্য পাশে ভৈরব নৃত্যের অমোঘ সম্পৃক্ততা বিমুগ্ধ করছে শ্রোতা সমাজের মন মস্তিষ্ক। সূর্যের মূর্ছনায় ডুবে থাকা কণ্ঠশিল্পীর তালে গলা মিলিয়ে একযোগে গাইছে সকলে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে, পরশ করিব ওর প্রাণমন অকারণ মায়াবন বিহারিণী। একদিকে মায়াবন বিহারিণীর মন মাতানো সুরের তালে হারিয়ে যাওয়ার বাসনা, অন্যদিকে নিঘুর আধারের বুক চিরে কালো পোশাকধারী এক বিশেষ বাহিনীর আগমন। চোখের পলকে তারা ঘেরাও করে নিয়েছে সমগ্র ইনানি বীচ। কেউই সশস্ত্র নয় তারা, তবুও মূর্তিমান সচকিত মস্তিষ্কের গভীর দৃষ্টি, যেন আদেশ পাওয়ার বিমর্ষ অপেক্ষা। সেই বিকেল থেকে শাড়ির হালচালে বিরক্ত নিঝুম। জনসমাগমের মাঝখানে পড়ে কখন যে কুচি খুলে হাতে চলে এসেছে সেই হদিশ জানা নেই ওর। কিন্তু যখন টের পেল, তখন সংকোচ আর বিরক্তির একনিষ্ঠতায় কুপকাত মস্তিষ্ক। এইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অগত্যা উপায়ন্তর না পেয়ে ঈশানীকে ডেকে উঠল নিঝুম। ইস্যু, একটু ঝামেলা হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে। আওয়াজের কারণে শব্দ শোনা মুশকিল, তবুও বহু কসরতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উল্টো প্রশ্ন ছুড়ল ঈশানী, কি হয়েছে, আমি কি সাথে আসব? এদিক ওদিক মাথা নাড়িয়ে না জানালো নিঝুম। বলল, আসার দরকার নেই, তুই এখানেই থাক, অন্য কোথাও যাস না, হারিয়ে গেলে আবার ঝামেলা, ভিড়ের মাঝে ফোন করলেও শুনতে পাবি না। ঠিক আছে, যা তুই,
আমি এখানেই আছি, জলদি ফিরে আসিস। ঈশানীর কথায় সায় জানিয়ে তাড়াহুড়ো করে চলে গেল নিঝুম। অচেনা ভিড়ের মাঝে চেনা মুখটা হারিয়ে যেতে বেঘরে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। ভেতর ভেতর কেমন একটা অশুভ দাঙ্গা চলেছে ওর, যেন কোথাও কিছু ঠিক নেই। বিতৃষ্ণায় তেতো হয়ে আছে জীবের ডগা। আজ একটা শুভ দিন, সব কিছু ভালোই হবে, সেই ভেবে নিজেকে খানিক আশ্বস্ত করল ঈশানী। ভুলভাল চিন্তা বাদ দিয়ে ফের মনোযোগ স্থির করলো কনসার্টে। ঠিক তখনই বলা নেই কোয়া নেই কোথা থেকে যেন ছুটে এসে ঈশানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল রিদান। হাতে একগুচ্ছ তাজা গোলাপ, সেগুলো বাড়িয়ে দিল ঈশানীর পানে। চমৎকার হেসে বলল, গত 2 মাসে কতবার যে বলতে চেয়েছি তার ইয়ত্তা নেই। কেন যে তোমার গভীর ব্যক্তিত্ব বারবার পিছু হটিয়ে দিত আমাকে, কিন্তু আজ আর পিছু হাঁটার সময় নেই। কারণ আজ তো শুধু পহেলা ফাল্গুন নয়, আজ ভালোবাসা দিবসও বটে। আজ না জানালে খুব আফসোস হতো মনে, তাই ভয়কে জয় করে কথাটা বলতে চলেই এলাম। ঈশানী, তোমার অকৃত্রিম রূপে বিমোহিত আমি। তোমার অভূতপূর্ব চাহনিতে ঘায়েল হয়েছে এই হৃদয়। তুমি কি তার দায়ভার নেবে? একটু, সামান্য একটু ভালোবাসার পরশ দিয়ে বাঁচাবে এই অধমকে? মাথা ঘোরাচ্ছে ঈশানীর। এত এত মানুষের মাঝে এসব সার্কাজম মোটেই পছন্দ নয় ওর। অথচ সেই তখন থেকে একাধারে ভালোবাসার বুলি আওড়াচ্ছে রিদান। ওকে এখনই সরানো দরকার। মানুষ কি ভাবছে? মাত্রাতিরিক্ত দ্বিধাগ্রস্ততায় কথা গুলিয়ে যাচ্ছে ঈশ্বর। কিছুতেই গোছানো শব্দগুলো বাক্যাকারে নির্গত হচ্ছে না কণ্ঠনালী ভেদ করে। তাও বহু তিতিক্ষার পরে সামান্য একটু বাক্য উচ্চারণ করল ঈশানী। দেখো রিদান, এসব নিয়ে পরেও কথা বলা যাবে। তুমি প্লিজ উঠে এসো, মানুষ দেখছে। মৃদু হাসল রিদান, বলল, তোমার অস্বস্তি হলে উঠে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ এগুলো ফিরিয়ে দিও না। মামার ঝুড়ির শেষ ফুলকটা নিয়ে এসেছি তোমার জন্য। না দেখো। ঠিক আছে ঠিক আছে। হাত উঁচিয়ে তৎক্ষণাৎ ঈশানীকে থামিয়ে দিল রিদান। ধাতস্থ স্বরে বলল, এখনই চিন্তিত হতে হবে না, উত্তরটা না হয় তোলা থাক, পরে শুনে নেব। অ্যাটলিস্ট ফুলগুলো তো নাও। ইটস এ হাম্বল রিকোয়েস্ট। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। এইদিক ওদিক অস্বস্তির নজর বুলিয়ে জলদি করে নিয়ে নিল ফুলগুলো। অতঃপর ঢুকিয়ে রাখলো সোজা ব্যাগে। রয়্যাল টিউলিপের সুউচ্চ ভবনের টপ ফ্লোরের কাচের জানালাটা খোলা পড়ে আছে বহুক্ষণ। সেখানে নির্লিপ্তে দাঁড়িয়ে দীর্ঘকায় এক পুরুষালী অবয়ব। ধারালো মুখশ্রীর জোরে তার উদ্ভাসিত পাশবিকতা। ধূসর চোখ দুটো আটকে আছে দূরবীনে। নিচের দৃশ্যটুকু বিনা বাক্যে অবলোকন করে কর্ণকুহরে এয়ারপোর্ট বসালো সে। অতঃপর কাউকে কঠোর আদেশ করে রুক্ষ আওয়াজে জানালো, নিড সাম প্রাইভেসি। ব্যাস, সঙ্গে সঙ্গে গ্রেনেড বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হয়ে উঠল ধারিত্রী। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। জীবন নিয়ে পালানোর অমূল প্রচেষ্টায় আপামর ছুটতে লাগলো বিকেলে সে বাসন্তীরঙা ভৃঙ্গরাজের দল। অকস্মাৎ সহিংসতায় ভরকে গেল ঈশানী। চোখের সামনে দাও দাও অগ্নিশিখার অপ্রতিরোধ্য বিচরণ। এর যেন বিভীষিকাময় রাশিয়ার একচ্ছত্র প্রতিচ্ছবি। ছত্রভঙ্গ মানুষগুলো যে যেখানে পারছে ছুটে গিয়ে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ জীবনযুদ্ধে হেরে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে বীভৎস লহমায়। এহেন নৃশংসতা দেখে দম আটকে আসছে ঈশানীর। ও নিজেও সকলের সঙ্গে পা মিলিয়ে ছুটতে চাইল অহর্নিশ, তবে সুযোগ হলো না আর। তার আগে ক্লোরোফর্মের তীক্ষ্ণ গন্ধে ভারী হয়ে এলো মস্তিষ্ক। একটু একটু করে নিভে এলো অক্ষিপট। অবশেষে শরীরের সমস্ত শক্তি অচিরেই ম্লান হলো অগ্নিদগ্ধ ধূসর বাতাসের অন্তরায়। ঝিম ধরে শুনশান নিস্তব্ধতায় বিষণ্ণ লাগছে চারিপাশ। বিকেলের আনন্দ উৎসবের সেই মন মাতানো আমেজ কোনো কিছুই অবশিষ্ট নেই আর। বিমর্ষ নির্জীবতার আড়ালে বিলীন হয়েছে সেসবের অস্তিত্ব। বড্ড বেশি দুশ্চিন্তায় ধরেছে তার মাথাটা। চোখ খোলার পরপরই ভারী লাগছে মস্তিষ্ক। আশেপাশে আলোর উপস্থিতি ক্ষীণ, ঝাপসা দৃশ্যপট। কাউচ চেয়ারের হেডবোর্ড থেকে মাথাটা টেনে তুলতে প্রচণ্ড বেগ পোহাতে হলো ঈশানীর। জুৎসই বসার জায়গা, ঘরময় পুরুষালী ক্লোনের নেশালো সুঘ্রাণ। মানুষের উপস্থিতি সুস্পষ্ট। সহসা ভারী হয়ে আসা চোখ দুটোকে হালকা করার প্রয়াসে বার কয়েক পলক ছাড়ল ঈশানী। তখনই কর্ণকুহর ভেদ করল অতি পরিচিত এক রাশভারী পুরুষালী কণ্ঠস্বর, লং টাইম নো সি বেব।
হাস্কি আওয়াজটা ছিল কর্ণগহ্বরে আলতো আদর বুলানোর মতোই আকর্ষণীয় আর বেসামাল। তবে ঈশানীর মাঝে লক্ষণীয় হলো সম্পূর্ণ ভিন্ন ভাবাবেগ। বাক্যটুকু শ্রবণ করা মাত্রই অতর্কিত আশঙ্কায় ধরফরিয়ে উঠল ওর হৃদযন্ত্র। আরও কয়েক দফা অক্ষিপল ছেড়ে দৃষ্টি স্থাপন করল সম্মুখে। দেখল ওর থেকে কয়েক হাত দূরে অন্য একটা কাউচ চেড়ে পায়ে পা তুলে বসে আছে সুঠামদেহী এক সুদর্শন পুরুষ। আপাতমস্তক কালো দিয়ে মোড়ানো সে, মারাত্মক আকর্ষণীয় তার চাহনি। মাস্কের আড়ালে মুখ ঢাকা থাকলেও অতি পরিচিত সেই পিয়ার্সড করা ধূসর বাদামি অনুভূতিহীন চোখ দুটোকে চিনতে কিয়ৎক্ষণ সময় নষ্ট হলো না ঈশানীর। এই চোখ, এই চাহনি, এই কণ্ঠস্বর যা ওকে মিশ্র অনুভূতি দেয় প্রতি মুহূর্তে। কখনো পাহাড় সমান ঘৃণা তো কখনো এক সমুদ্র অনুভূতির প্লাবন। এই চোখ যে এত সহজে ভোলার নয়, কিন্তু এখন এই মুহূর্তে নিষিদ্ধ দুনিয়ার সম্রাট, আধারের নিশাচর, মাফিয়া বসটার অপ্রত্যাশিত দর্শনে অকস্মাৎ আটকে ওঠে ঈশানী। মুখ থেকে রক্ত সরে গিয়ে মুহূর্তেই থমথমে ফ্যাকাশে বর্ণ ধারণ করে নমনীয় পেলব কপল। মস্তিষ্ক জুড়ে জীবন্ত হয় রাশিয়ায় ফেলে আসা পদে পদে নৃশংসতার সেই ভয়াবহ স্মৃতির অধ্যায়। কুণ্ঠিত নজরে পুনরায় লোকটাকে একপল পরখ করে শুষ্ক ঢোক গিলল ঈশানী। কণ্ঠনালীতে রাজ্যের আড়ষ্টতা ধরে রেখে কম্পিত স্বরে বলে ওঠে, এরিস। বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো এক চিলতে ম্লান হাসির নৈশব্দিক মিশ্র ধ্বনি। সে আওয়াজে ফের গুটিয়ে গেল ঈশানী। মনে আছে তাহলে? পুরুষালে কণ্ঠস্বর আবেগ দ্বারা পরিপূর্ণ। বোকা মেয়েটা তা বুঝলে তো? বরং মাফিয়া বসের কথার প্রত্যুত্তরে ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে। ফুপিয়ে কান্নার তোড়ে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। ক্রন্দনরত অবস্থাতেই ভয়ার্ত স্বরে বলল, কেন ফিরে এসেছেন আপনি আবার? কেন বারবার আমার সাজানো জীবনটাকে পায়ে পিষে তছনছ করে দিয়ে যান সবসময়? বিশ্বাস করুন, বারবার জোড়া লাগানোর শক্তি আর অবশিষ্ট নেই আমার। সত্যি হাঁপিয়ে উঠেছি আমি। কেন এসেছি সত্যিই জানতে চাও? ভরাট গলায় প্রশ্ন ছুড়ল ইরিশ। ওদিকে ইরিশের কণ্ঠস্বর কানে আসা মাত্রই কান্না থামল ঈশানীর। তাড়াহুড়ো চোখ মুছে ওঠে, দাঁড়ালো কাউচ ছেড়ে। বাইরে যাওয়ার প্রয়াসে সম্মুখে পা বাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, কিছু জানার নেই আমার, দয়া করে যেতে দিন। ঈশানী সামনে এক পা দিয়েছে কি দেয়নি, তার আগেই শিকারি হস্তে আচমকা কোমরে টান মেরে ওকে নিচের দিকে ঘুরিয়ে ফেলল ইরিশ। নমনীয় হাতের কবজিদ্বয় নিজের বলিষ্ঠ হাতে আবদ্ধ করে টেনে নিয়ে এলো নিকটে। গিরিবাদের সামান্য নিচে নামিয়ে ক্রন্দনরত মেয়েটার মুখের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত পিষল মাফিয়া বস। হিসিয়ে বলল, জানতে চাও না কেন? মাফিয়া বসের ক্রুদ্ধস্বর আর ডমিনেটিং আচরণে হৃদযন্ত্র থমকে গেল ঈশানীর। চোখ তুলে তাকানোর সাহস হলো না আর। লুক অ্যাট মি। কঠোর আদেশ ভেসে এলো বিপরীত প্রান্ত থেকে। সেই আদেশ মান্য করল না ঈশানী। বরাবরের মতোই মেয়েকে আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল চুপচাপ। মেয়েটার অবাধ্যতায় অপ্রীতিকর ক্ষিপ্রতা ছড়িয়ে পড়ল মস্তিষ্কে। তৎক্ষণাৎ হাতের বাঁধন শক্ত করল সে। তীব্র অধিকারবোধ দেখিয়ে বলল, লুক অ্যাট মি রাইট নাও, আই ওয়ান্না সি ইউর ব্লু আইস। মুহূর্তেই ভেতরের পৈশাচিক মন খেকিয়ে উঠল ওকে। তীব্র বাধা প্রদান করে বলল, এত উতলা হোস না, ওই চোখের ঘৃণা সহ্য হবে না তোর। ভেতর ভেতর বিভ্রান্তির টানাপোড়নে দমে গেল ইরিশ। দৃষ্টির মিলন ঘটল না আজ আর। তবে বাহু মাঝে আবদ্ধ থাকা শীর্ণকায় মেয়েটাকে হুট করে এতটা কাছে আবিষ্কার করে মাথাচাড়া দিয়ে উঠল ভেতরের অন্য এক নিষিদ্ধ প্রেমানুভূতি। নিগুড় দর্শনে ঈশানীর পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল ইরিশ। শাড়ি পরিহিত মেয়েটাকে অপ্সরার মতোই স্নিগ্ধ দেখাচ্ছে। বুজে রাখা চোখের পাপড়ি থেকে শুরু করে দৃষ্টির এলোমেলো বিচরণ ঘটল সমগ্র মুখশ্রী জুড়ে। পরিশেষে নজর আটকালো তীর করে কাঁপতে থাকা মোলায়েম অষ্টপটের নরম ভাঁজে। বেঘুরে ঠোঁট বাড়ালো মাফিয়া বস। আরেকবার সেই সমিষ্ট স্বাদ গ্রহণের নিদারুণ প্রচেষ্টা। ওদিকে মুখের কাছে পুরুষালী তপ্ত নিঃশ্বাস অনুভূত হতেই হতচকিত হলো ঈশানী। এই নিঃশ্বাস ওর নিকট পরিচিত, কারণ সেবার প্যান্ট হাউসে বসে এই একই কাজ করেছিল ইরিশ। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো আবার? মস্তিষ্ক জুড়ে অযাচিত প্রশ্নটা হামলে পড়তেই চকিতে চোখ খুলে ফেলল ঈশানী।
খারাপ লোকটাকে এতটা কাছাকাছি আবিষ্কার করে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল হঠাৎ, না! থমকে গেল ইরিশ। নিঃশব্দে ওঠানামা করল তার পৌরশালী অ্যাডামস অ্যাপেল। মনে হয় বড়সড় ঢোক গিলেছে। কি করতে যাচ্ছিলেন আপনি? আমাকে কি আপনার মাফিয়া ক্লাবের প্রস্টিটিউট মনে হয়? শাট আপ! নিজের ভালো চাইলে এই ছোট মুখটা বন্ধ করো এক্ষুনি। অকস্মাৎ ধমকে ধরফরিয়ে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে চোখ রাখল মেঝেতে। ওর কথায় ভীষণ চটে গেল ইরিশ। মস্তিষ্ক জুড়ে উদ্ভাসিত হলো আগ্নেয়গিরির জ্বলন্ত দাবানল। চোয়াল শক্ত হয়ে এলো মাত্রাতিরিক্ত ক্রোধে। কিন্তু ঈশানীকে আঘাত করতে পারবে না ও। ফলস্বরূপ দেয়ালেই পাঞ্চ বসিয়ে দিল সবেকে। এরিসের কর্মকাণ্ড পরখ করে উদ্গ্রীব হয়ে ওঠে ঈশানী। প্রথমে কবজি ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে ফের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ঠেলে সরাতে চাইল লোকটাকে। ঈশানীর আচানক বল প্রয়োগে ঠাস করে দেয়ালের সঙ্গে ধাক্কা খেল বেখেয়ালি এরিস। ক্রমশ একই কাজে অবিরত থেকে উদ্ভ্রান্ত স্বরে চেঁচিয়ে ওঠে ক্রন্দনরত মেয়েটা, যেতে দিন আমাকে, যেতে দিন। পাইথন লিডারকে এভাবে ক্রমাগত ধাক্কা প্রদান করায় তৎক্ষণাৎ সচকিত হল মূর্তিমান গার্ডস। এতক্ষণ ধরে যান্ত্রিক রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকা গার্ডসগুলো দায়িত্বের জের ধরে অকস্মাৎ রাইফেল তাক করল ঈশানীর কপালে। এহেন কাণ্ডে ঈশানীকে এক টানে অন্য পাশে সরিয়ে নিয়ে গার্ডসের দিকে জ্বলন্ত স্ফুলিঙ্গের ন্যায় কঠোর দৃষ্টিপাত করল ইরিশ। হিংস্র দানবের ন্যায় গর্জে উঠে বলল, ইফ শি গেটস দ্য লিটল স্ক্র্যাচ দেন আই উইল বি দ্য ওয়ান হু টেক্স ইউর লাইফ ফার্স্ট। তৎক্ষণাৎ থমকে গেল সকলে। আতঙ্কিত হয়ে নামিয়ে নিল অস্ত্রের বহর। মাথা নমিত করে ইস্যুকে একযোগে কুর্নিশ জানিয়ে পিছু হাঁটল জোরকদম। এরিসের কথায় হতবিহ্বল ঈশানী। ও নিজেও ঠিক বুঝে উঠতে পারল না কি হলো হঠাৎ। মাফিয়া বস কি বলল একটু আগে? আমি কি ভুল শুনেছি, নাকি ইংরেজির ভুলভাল অর্থ বুঝেছি? আপন মনে বিড়বিড়ালো মেয়েটা। তখনই হাতের বাঁধন ঢিলে করল ইরিশ। নিগুড় স্বরে বলল, তুমি যেতে পারো। সম্বিত ফিরে পায় ঈশানী। বন্দি খাঁচা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত পাখির ন্যায় হ্যাঁসূচক মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে উদ্ভ্রান্ত কদমে পা বাড়ায় দরজার অভিমুখে। তবে কোনো এক সুপ্ত পিছুটান ফের আটকে দিল ওকে। অগত্যার তীক্ষ্ণ টান অনুভব করল শাড়ির আঁচলে। চকিতে পিছে ঘুরল ঈশানী। দেখল এরিসের সিলভার রঙের মেটালিক ব্রেসলেটের সঙ্গে আটকে আছে ওর শাড়ির আঁচল। কেন যেন বারবার এরিস ইউভানের সঙ্গে আটকে যায় ও। বাধা পড়ে যায় অজ্ঞাত দোটানায়। এরিস চেয়ে আছে নির্লিপ্তে। ঈশানী পিছিয়ে এলো পুনরায়। বার কয়েক নিজের অপর হাতে টেনে টুনে ছাড়ানোর প্রচেষ্টা চালালো আঁচলটা, কিন্তু কাজ হলো না। অথচ মাফিয়া বসের দৃষ্টির অগোচরে যাওয়ার প্রয়াসে উদ্গ্রীব হয়ে আছে মেয়েটা। সোজা কথায় বলতে গেলে পালাতে চাইছে। তাই তো হাজারবার টেনে টুনেও আলাদা করতে না পেরে অবশেষে নিজের আঁচলটাই ছিঁড়ে ফেলার পায়তারা করল ইস্যু। তখনই নতুন উদ্যমে টান পড়ল আঁচলে। এবার আর সুপ্ত টান নয়, জোর প্রকোপে মেয়েটাকে নিজের দিকে টেনে নিয়ে এলো এরিস। যার দরুন তাড়াহুড়ো আঁচল সামলালো ঈশানী। বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, কি করলেন এটা? ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। সে নির্বিকার। বিনা বাক্যে নিজের কবজি থেকে ব্রেসলেটটা খুলে ছেড়ে দিল আঁচলটা। সহসা লজ্জিত হলো ঈশানী, সেই সাথে অনুতপ্ত। ব্রেসলেটটা পাওনা রইল। বাক্য সম্পন্ন করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো মাফিয়া বস। ঈশানীও আগ বাড়িয়ে কথা বলার সাহস দেখালো না আর। আঁচলের সঙ্গে আটকে যাওয়া এরিসের ব্রেসলেট সমেত কক্ষ ত্যাগ করলো নৈশব্দে। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 30। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।